স্বাগত। সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত এক অর্থে বিজয় এনে দিয়েছে আন্দোলনকারীদের, কিন্তু এরপরও আন্দোলনকারীদের কেউ কেউ দাবি তুলেছেন দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আওয়ামী লীগ নিষিদ্ধের অভিঘাত কেমন হতে পারে রাজনীতিতে, সে বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, জামায়াতে ইসলামের ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য দেলোয়ার হোসেন এবং রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাদের তিনজনকে স্বাগত আজকের আলোচনায়। শুরু করি সালাম ভাইকে দিয়েই। সালাম ভাই, আওয়ামী লীগের এই রাজনীতি বা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্ত হয়েছে, আজকেই একটি বিবৃতি এসেছে আপনাদের দলের তরফ থেকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন, তাতে তিনি আনন্দিত বা দল হিসেবে বিএনপি আনন্দিত সেটা জানিয়েছেন। আবার একই সাথে আমরা দেখেছি যে শাহবাগ থেকে বা যমুনার সামনে থেকে এনসিপির নেতৃবৃন্দ বা যারা ওইখানে ছিলেন তারাও বিএনপিকে, ছাত্রদলকে আশা করেছিলেন তাদের সাথে, কিন্তু তারা সেটা পাননি, সেটা বলেছেন। বিএনপির এই প্রতিক্রিয়া, অনেকে বলছেন সতর্ক প্রতিক্রিয়া, কারণ কি? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহবিজ্ঞ আলোচক তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। 5ই আগস্টের ফ্যাসিবাদের মূল নেত্রী হাসিনার বিদায়ের মধ্য দিয়েই তো, হাসিনা তো নিজেই আওয়ামী লীগকে বিদায় করে সাথে নিয়ে গেছেন। তাই এটা তো এতদিন ডিলে হওয়ার কোনো ব্যাপার ছিল না, আর এটা নিয়ে এত কিছু হওয়ারও কোনো বিষয় ছিল না। যে বিষয়গুলো বারবার সেই 5ই আগস্টের পর থেকে আমরা বলে আসতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আরও ফাস্ট মুভ করা উচিত, যে সমস্ত কাজগুলো করা উচিত ছিল। আজকে একদিন আগে আওয়ামী লীগের আমলের রাষ্ট্রপতিকে কেন তারা এয়ারপোর্ট দিয়ে সসম্মানে বিদায় করলো, আবার পরের দিন আবার কেন এটা আসলো? এই জন্যই বললাম যে আসলে বাস্তবতা হলো যে জনগণই কিন্তু আওয়ামী লীগকে বিদায় করেছে। আর এটা যেটা বললেন যে সতর্ক তো থাকতেই হবে, সতর্ক না হলে তো হোঁচট খাইতে হবে। তো সতর্ক চলাটাই তো বুদ্ধিমানের কাজ। আর বিএনপি এই পর্যন্ত, বিএনপি একটি রাজনৈতিক দল, অতীতে ক্ষমতায় ছিল, আবার জনগণের রায় পেলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। তো সেই কারণে তো প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথাবার্তা তো মানে সতর্কতার সাথে বলাটাই তো, মানে এটা কি এরকম যে ধরি মাছ নাচুই পানি, আমি চাই কিন্তু আমি পানিতে নামলাম না, আমার ইচ্ছাটাও আমার স্বার্থটাও সিদ্ধ হলো না? ওইটা তো আর সতর্কতা হলো না, তাই না? সতর্কতা চলার পথে যে আমি চলবো, আমি যদি ডান বাম খেয়াল না রাখি তাহলে তো যে কোনো কিছু ঘটতেই পারে। মানে শাহবাগে না গিয়েও আপনি মনে করেন যে শাহবাগে গেলেই যে গণতন্ত্রটা ফিরে আসবে, আর শাহবাগে না গেলেই যে আওয়ামী লীগের এই পরিণতি হবে, এটা তো কোনো কথা না। আচ্ছা, তাই না? শাহবাগ কি আজকে তো, এটা তো আমরা এই কথাটা তো বিগিনিং বলে আসছি। অন্তত আমার তো মনে পড়ে যে আমি যে কয়টা বক্তব্যে বলি বা টক শোতে বলি, যেখানে আসছি না কেন, সেটা পরিষ্কার যে আওয়ামী লীগ তো জনরোষের মধ্য দিয়ে বিদায় হয়েছে। বরঞ্চ আমরা বলছি যে এই সরকার আওয়ামী লীগের দোসরদেরকে টিকায় রাখছে এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে তারা টিকায় রাখছে এবং ফাইনালি আব্দুল হামিদকে তারা রাষ্ট্রীয় সম্মান দিয়ে বিদায়ের মধ্য দিয়ে প্রমাণ করলো যে তারাই বরঞ্চ আওয়ামী লীগদেরকে সেফ এক্সিট দিতেছে। তাই কাজে আপনি এখন কোনটাকে মূল্যায়ন করবেন? তাহলে কি ডবল স্ট্যান্ডার্ডের কোনো ব্যাপার আছে এখানে? অনেকটা তো তাই, অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে তো অনেকটা তাই না? এই জন্য যেটা আমরা বলি যে আসলে এখন এই সরকারের উচিত যে জনগণকে দ্বিধান্বিত কোনো কিছুতেই রাখা উচিত না, স্ট্রেট থাকা উচিত যে আমার এই চাই, এই করতে হবে। এবং এই সরকার তো এত কিছু, তাদের এজেন্ডা দরকার নাই, এখন অনেক এজেন্ডা তাদের ওপেন হয়ে গেছে। এখন এটাকে কমায় এনে এখন কিভাবে অন্তত নির্বাচিত সরকার যাতে ফ্যাসিবাদের দিকে টার্ন করতে না পারে বা ফ্যাসিস্ট না হতে পারে, সেটার জন্য যে কয়টা সংস্কার করা দরকার সেগুলো করবে, ওই কয়টা সংস্কার করে
যত দ্রুত নির্বাচনী ট্রেনে উঠতে পারবে, ততই রাষ্ট্রের মানে জনগণ অন্তত সে নিঃশ্বাস নিতে পারবে। তো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে বিএনপির কি বেশি ফায়দা, মানে বিএনপির ফায়দা বা বিএনপিতে রাজনীতিতে অধিক সুযোগ পাওয়ার মানে পথ তৈরি হলো? বিএনপির কথা চিন্তা করবে না, আগে আওয়ামী লীগও মনে করতো, আওয়ামী লীগের আমলে জনগণ বলতো যে এই বিএনপি কষ্টে আছে। বিএনপির কষ্ট না তো, রাষ্ট্রটাকে আজকে তো প্রমাণিত যে আজকে শেখ হাসিনা রাষ্ট্রটাকে একটা ধ্বংসের মুখে নিয়ে গেছে। এটা বিএনপিকে বিএনপি তো কোনো ফ্যাক্টর না আজকে রাষ্ট্রের সকল ব্যবস্থাগুলো। এখনও যেটা আমরা বলি যে বিএনপি ক্ষমতায় গেল কি গেল না, বা কে ক্ষমতায় গেল, এটা তো জনগণ ডিসাইড করবে। কিন্তু যদি আজকের তাদের এই সমস্ত স্টেপের কারণে যদি কোনো ক্ষতি হয়, সেটা তো বিএনপি একা সাফার করবে না, এটা তো দেশের জনগণ সাফার করবে। এটাই শেষ ইয়ে করতে যে এরকম মতামত আছে, বিএনপিকে চাপে রাখারও একটা ব্যাপার আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে, এরকম কোনো বোধ বা ফিলিংস আপনার আছে কিনা? এটা তো সরকারি কোনো লোককে যদি প্রশ্ন করেন তাহলে তারাই বলতে পারবে। আপনার বোধ বা আপনার এরকম মতামত কি আপনি নাকচ করে দেন নাকি সমর্থন করেন? এটা তো যদি সরকারের সেই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে তো যে আপনার ওই যে আগে যেটা আমি বলিনি আপনি বললেন ডাবল স্ট্যান্ডার্ড, তাহলে ওইটা হবে। ধন্যবাদ ধন্যবাদ আব্দুল সালাম। দেলোয়ার ভাই, আপনাকে মানে রাজনৈতিক দল নিষিদ্ধ করলে কি হয়, আপনার তো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কার্যত জামাত ইসলামকে তার কার্যক্রম প্রায় নিষিদ্ধই বলতে গেলে ছিল, পরে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তারা একটা পর্যায়ে গিয়েছিল এবং সর্বশেষ তারা 5 আগস্টের আগে তারা নির্বাহী আদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। তো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে সেটা কি নিষিদ্ধ হয়ে যায়? ধন্যবাদ আপনাকে। এখন টেলিভিশনের আজকের সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান এখন প্রকাশের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন বিজ্ঞ আলোচকবৃন্দ, এখন টেলিভিশনের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা এটা একটা জনগণের দাবি ছিল, গণ দাবি ছিল। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই মূলত এই দাবি নিয়ে ফেসিবাদ বিরোধী যত গোষ্ঠীগুলো ছিল, যত স্টেক হোল্ডারগুলো ছিল, প্রত্যেকেরই প্রাণের দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আনফর্চুনেটলি 8 মাস পেরিয়ে গেলেও কী কারণে এই সিদ্ধান্ত নিতে এত দেরি করলো ইন্টেরিয়র গভর্নমেন্ট, এটা আমার বুঝে আসে না। তো একটা পর্যায়ে আবার ছাত্র জনতাকে রাজপথে নামতে হলো এবং তাদের আন্দোলনের মুখে একটা পর্যায়ে আবার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে নিষিদ্ধ করা হলো। আসলে আমরা দেখেছি এই নিষিদ্ধ করাটা এত জরুরি ছিল, কারণ ফ্যাসিবাদী খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও সেই ভারতে বসে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র তিনি করছিলেন এবং আবার ফিরে আসার সমস্ত তিনি মানে পরিকল্পনা গ্রহণ করছিলেন। এর পাশাপাশি আমরা দেশের ভিতরেও দেখেছি তাদের অঙ্গ সংগঠনগুলো দেশের মধ্যে সাবোটেজ ঘটানোর জন্য নানা ধরনের কিন্তু কার্যকলাপ তারা পরিচালনা করেছে, পুলিশ ক্যাডারে সব জায়গায়। অনলাইনের মাধ্যমেও কিন্তু তারা নানা ধরনের তাদের প্রচার কার্য পরিচালনা করেছে। এই সিদ্ধান্তের ফলে এই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে। আপনি নিশ্চিত? আমার দৃঢ় বিশ্বাস বন্ধ হওয়ার, যদি সরকার শক্ত পদক্ষেপ গ্রহণ করে তাহলে অবশ্যই এটি বন্ধ হওয়া সম্ভব। আর জামাত ইসলামী নিষিদ্ধ হওয়া আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া কিন্তু এক বিষয় ছিল না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এদেশের জনগণ, আর জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। যখন আওয়ামী লীগ সরকার দেখলো, যখন খুনি হাসিনা সরকার দেখলো যে একেবারে তারা মনে করতো যে জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে তার ক্ষমতার মসনদকে উল্টে ফেলার জন্য বা তাকে তার পতনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঠিক সেই সময় কিন্তু তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে মনে করেছিল যে এই আন্দোলনটা থেমে যাবে। বাট সেই আন্দোলন থেমে যায়নি, বরঞ্চ এটা আরও বেগবান হয়েছে। আর আওয়ামী লীগের নিষিদ্ধের কারণটা হলো গণহত্যার দায়। দীর্ঘ 16 বছর ধরে, কারো 2006 সালে 28 অক্টোবরে ঢাকার পল্টন ময়দানে তারা গণহত্যার রাজনীতি শুরু করেছিল। পরবর্তীতে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি তারা পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা গণহত্যা শুরু করেছিল। শাপলা চত্বরে তারা গণহত্যা চালিয়েছিল। সাইদি সাহেবের রায়ের পরবর্তী সময় তারা গণহত্যা চালিয়েছিল। সর্বশেষ 1 জুলাই থেকে নিয়ে একেবারে 5 আগস্ট পর্যন্ত 2000-এর অধিক মানুষকে তারা নির্বিচারে গুলি চালালো। সব মিলে 16 বছরে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে গুম খুনের রাজনীতি শুরু করেছিল, এর দায় হিসেবে অবশ্যই মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সময় দাবি ছিল। তারা হলো গণহত্যাকারী দল, তারা কোনো রাজনীতির দল না, তারা সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল হিসেবে
তাদের রাজনীতি নিষিদ্ধ করাটা এটা আসলে জনগণের দাবি ছিল। ধন্যবাদ ধন্যবাদ দেলোয়ার হোসেন। জনাব আশরাফ কায়সার, রাজনীতির এই যে চোরাগুলি, মানে আদর্শকে কখনো ধ্বংস করা যায় না বা নির্মূল করা যায় না। আওয়ামী লীগ তার যে আদর্শই থাকুক, এই নিষিদ্ধের ফলে আওয়ামী লীগকে আরও 2বার নিষিদ্ধ করা হয়েছিল। আপনার কি মনে হয় যে এতে কি সংঘাতের রাজনীতি উস্কে যাবে? দেখুন, তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, দল কিন্তু নিষিদ্ধ হয়নি। এবং এটির দুটি চেহারা আছে, একটি হচ্ছে প্রশাসনিক চেহারা, আরেকটি হচ্ছে দলীয় রাজনীতির চেহারা। এখন এটি করে আপনি প্রশাসনিকভাবে এক ধাপ এগিয়ে যাবেন, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। কেননা আমরা অনেককে বলতে শুনেছি যে আওয়ামী লীগের লোকজন যারা মিছিল করছিল এবং চোরাগোপ্তা মিছিল করছিল, পুলিশকে বলা হচ্ছিল তাদেরকে ধরতে হবে। তো তাদেরকে ধরতে হবে কোন আইনে? এখন আপনি তাদেরকে ধরতে পারবেন। এমনকি ভার্চুয়াল মিডিয়াতে তাদের কেউ কেউ যে উস্কানি দিচ্ছে, কালচারাল ফ্রন্টে যেটা আওয়ামী লীগের সবচেয়ে স্ট্রং হোল্ড, সেখানে যে তারা নতুন মুখোশ পরে বাজারে নেমেছে, এগুলোতে আপনি দলটির কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে এক ধাপ এগোতে পারবেন। কিন্তু আপনার যে রাজনীতি, আপনার যে আদর্শ, আপনার যে এই যে কোটি কোটি মানুষের ওই দলটির সদস্যপদ কিংবা তাকে পছন্দ করা, সেটিকে ডিল করতে হলে আপনাকে আরও সুচারুভাবে প্ল্যান করতে হবে। দেখুন, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই বা তার নিবন্ধন বাতিল করতে চাই, যেটি বাজারে সবচেয়ে চালু দাবি। এর কারণটি কি? কারণটি হচ্ছে যে এই যে 16 বছরের গুম, খুন, হত্যা, বিরোধী রাজনীতিকে দমন করা এবং শেষে গণহত্যা। এখন এই জায়গাটিতে আপনি আদর্শিকভাবে যদি লড়াইটি না করেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু ফ্যাসিবাদ যেন আরেকবার জেকে বসতে না পারে। এখন ধরে নেন আওয়ামী লীগ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তাতে কি আমরা নিশ্চিত হতে পারলাম যে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না? আমার মনে হয় পারলাম না। কারণ এর বীজ সংবিধানে রয়েছে, এর বীজ আমাদের রাজনীতিতে রয়েছে, আমাদের শাসনতন্ত্রে রয়েছে এবং আমাদের প্রতিদিনের জবাবদিহিহীনতায় রয়েছে। আমার ধারণা জুলাই আগস্টের একটা বড় দাবি তো বটেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, দল নিষিদ্ধ করা, এমনকি নিবন্ধন নিষিদ্ধ করা। আমার ধারণা যে তার সাথে মানুষের আকাঙ্ক্ষা কিন্তু যে আপনি রাজনীতিকে প্রতিহত করবেন রাজনীতি দিয়ে, আর যেটির উপযুক্ত জবাব সেটি যদি আপনি করতে ব্যর্থ হন। অতীতে কিন্তু আমরা দেখেছি যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ চিঠি দিয়ে, 1 পৃষ্ঠার একটা চিঠি দিয়ে নিষিদ্ধ করলে সেটি যে আরও বড় আকারে ফিরে আসতে পারে, আমাদের দেশেই সাম্প্রতিক উদাহরণ আমরা দেখেছি, পৃথিবীর অন্য দেশেও দেখেছি। কাজে এই জায়গাটিতে আমার মনে হয় সরকার একটা দায় সারা কাজ করলো এবং সরকারের প্রধানের বাসার সামনে গিয়ে বিক্ষোভ হলো, শাহবাগে জমায়েত হলো, 72 ঘন্টার একটি জমায়েত হলো। কিন্তু এটি না, আরও সুচারুভাবে আপনাকে করতে হবে, এটি সুচিন্তিতভাবে করতে হবে এবং এটি যেন একটা বড় পরিকল্পনার অংশ হয়। সেক্ষেত্রে নির্বাহী আদেশে এই নিষিদ্ধকরণের প্রক্রিয়াটা কি ঠিক হলো বা এই বিচার প্রক্রিয়া যাওয়া যেত কিনা? আমি কখনো নির্বাহী আদেশে নিষিদ্ধকরণের পক্ষের মানুষ না, আমি বরঞ্চ আইনানুগ পদ্ধতিতে নিষিদ্ধ করার পক্ষে। আমি আওয়ামী লীগের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই, গণহত্যার বিচার চাই। ওই বিচার করতে গিয়ে আপনি কিন্তু দলকে একটি আদেশ দিতে পারেন যে এই দলটি যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, শুধু যে 2024-এ করেছে তা তো না, 18-তে করেছে, 13-তে করেছে, বিডিআর হত্যাকাণ্ডের সাথে যুক্ত। কাজে এটি যদি বিচারালয় থেকে আসতো, এটি যদি বিচারের প্রক্রিয়া হতো, তাহলে কিন্তু আপনি এর উপরে ভরসা রাখতে পারতেন। আমরা ইউএনের রিপোর্ট নিয়ে ইদানিং অনেকে কথা বলছি যে তার গুরুত্ব ভালো এবং সেটি একটি আন্তর্জাতিক রিপোর্ট। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে আপনি যদি এই দলকে নিষিদ্ধ করেন, সেটি একটি ভুল পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। এখন দেখুন, মাঠের দাবির কারণে আমাদের সরকাররা অনেক কিছুতে নতি স্বীকার করে, কিন্তু সেগুলো কিন্তু আমাদেরকে অন্য ইঙ্গিত দেয় যে আগামীতে যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি, আগামীতে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছি, সেই জায়গাটিতে কি আমরা আসলে কিছুটা খাটো হয়ে গেলাম কিনা। আর এছাড়া যে এই যে শাহবাগকে কেন্দ্র করে বা যমুনার সামনে কেন্দ্র করে মবক্রেসি যেটা আমরা বলছি, এইভাবে আন্দোলনকে সংগঠিত করে দাবি আদায়, আবার এটাও তো মানুষের চোখে পড়েছে যে যেভাবে আমরা শাহবাগে দেখেছি এর আগে খাবার সরবরাহ করা, পরবর্তীতে আমরা দেখেছি গরমে ক্যানন স্প্রে দিয়ে পানি সরবরাহ করা, এগুলো মানুষকে কি বার্তা দেয়? এটি ভালো বার্তা দেয় না, এটি নেতিবাচক বার্তা দেয়। এবং দেখুন, শাহবাগে 13 সাল 14 সালে যে কাণ্ডকীর্তি ঘটেছে, আমরা কয়েকদিনের মধ্যে টের পেয়ে গেছি যে এটা একটা স্টেট স্পন্সর্ড একটা সাজানো ঘটনা এবং সেটি দিয়ে একজন ব্যক্তির ফাঁসিও নিশ্চিত করা হলো। এটি দেখুন, আপনি বিরিয়ানির প্যাকেট দিলেন, সেই ইন্টারকনে থাকতে দিলেন, এই লোকগুলোকে হঠাৎ করে দেশের মধ্যে একজন ভিআইপি মর্যাদা দেওয়া শুরু হলো। স্টেট স্পন্সর্ড
আন্দোলন কোনো আন্দোলন না। এবং ওটি আমরা শাহবাগে, আমি নিজে 14 সালে প্রায় বলতাম যে এমনকি জামাতে ইসলামীর যে 71 সালের ভূমিকা, সেটি নিয়ে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাইরেই কিন্তু নাগরিকদের আন্দোলন ছিল। আপনি যৌক্তিকভাবে কথা বলতেই পারেন জামাতে ইসলামী ক্ষমা চাইবে কিনা, নাকি জামাতে ইসলামী মনে করে এটি ইররেলেভেন্ট হয়ে গেছে, কিন্তু আপনি যখন শাহবাগে ওই ঘটনাটি ঘটলো, সেটি আমাদের বিচারালয়ের প্রতি, আমাদের বাক স্বাধীনতার প্রতি এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি বিশেষ গোষ্ঠীকে হেনস্থা করার একটি সাজানো নাটক তৈরি হলো। সাম্প্রতিক উদাহরণও কিন্তু খুব ভালো না। আপনি গরমের মধ্যে পানি ছিটাচ্ছেন, আপনি অনেকেই মনে করতে পারে যে এটিও কি একটি সাজানো ঘটনা, যে আপনি মাঠে আন্দোলন করবেন, আমি প্রাসাদে বসে সিদ্ধান্ত নিব। এই প্রশ্ন দেখুন আমাদের ইতিহাসের দিকে তাকিয়ে কাজ করতে হবে। 13 সাল নিয়ে আমরা 25 সালে কত কথা বলছি, 25 সাল নিয়ে কিন্তু 10 বছর পরে অনেক কথা হবে। ওই দিন যেন আমরা উত্তর দিতে পারি যে আমরা আইনানুগ পথে এগিয়েছিলাম, কারো প্রতি আমরা সঠিক ছিলাম, পক্ষপাতমূলক আচরণ করিনি। আজকেই মানে সন্ধ্যায় জামাত ইসলামের আমির বলেছেন যে তারাও আপনাদের মতো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আনন্দিত। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে ভালো হতো। বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি, আপনাদের সাথে আপনিও কি সেটাই মনে করেন কিনা আসলে রাজনৈতিক দলগুলো এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়ায় একেবারেই বাইরে ছিল বা তাদের যুক্ত করা উচিত ছিল? বিএনপির পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি যে এই সরকারটাকে তো আমরা আনছি এবং পরাজিত ফ্যাসিবাদকে বিদায় করে। এই পর্যন্ত যেমন আগেও যেটা বলছি যে যেমন শেখ হাসিনা নির্বাচিত ছিল না, তারপর আমরা বলছি রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যুতে সকল দলের সাথে সকল পথের সাথে আলোচনা করা উচিত, জাতীয় ঐক্যমত্য দরকার। এই সরকারও কিন্তু আসার পর থেকে আমরা বলে আসছি যে সব কিছুই, যে কোনো কিছুই এই সরকার তো আরও বেশি করা উচিত, কারণ যেহেতু আমরা বসাইছি, জনগণ তার সরাসরি তাকে বসায় নাই, তো এর জন্যই উচিত ছিল। কিন্তু এই সরকার তো এখন পর্যন্ত সেই সমস্ত বিষয়ে কোনো কথা বলে নাই। এটা তো আমরা সব বিষয়েই বলছি, তাই না? মাঝে মাঝে যেটা এই নির্বাচন নিয়ে যেটা হয়, এটাও তো আসলে এই বসার এই সিস্টেমটাকেও আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি সাপোর্ট করি না, মনে করি না যে এটা দিয়ে আসলে বেটার কোনো রেজাল্ট আসবে। বরঞ্চ একটা রাউন্ড টেবিল কনফারেন্সে বা একটা টোটাল সব রাজনৈতিক দলকে নিয়ে আপনি 10 ঘন্টা 12 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণই হোক সামনাসামনি যখন একটা ডিসকাস করবেন, সেখানে সবার মতের ভিত্তিতে একটা বের হয়ে আসবে। আর এইখানে মনে হয় যে পরীক্ষা দিতে গেলাম, এটা তো পরীক্ষা নেওয়ার ব্যাপার না। কি হয়েছে, কুইজ প্রশ্ন পাঠাইছে, আমি আমি এটাকে কখনো মাইনে নিতে পারি না। আমার রাজনৈতিক নেতারা মানলো তাতে কিন্তু আমি কিছু, কিন্তু আমি খুব একটা নিজেকে খুব আন্ডারমাইন, অর্থাৎ এটাকে আন্ডারমাইন করা হয়েছে আমাদেরকে। এই সিস্টেমটাকে আমি মনে করি না ঠিক। এর জন্যই বলবো যে কোনো বিষয়ই যদি আপনি যখনই, এখানে আমরা 3 জন আছি, আমরা 3 জন যদি এক আলোচনা করে একটা জায়গায় পৌঁছি, এটা বেটার রেজাল্ট হবে। আর যদি দেলোয়ারে বলে দিলাম, দেলোয়ার একটা সিদ্ধান্ত নিয়ে নিল, তাহলে স্বাভাবিকভাবে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আর আমার অংশগ্রহণ যদি না থাকে, তাহলে তো আমি প্রথমেই বাদ পড়ে রইলাম, তাই না? তাই কাজে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কিছু আলোচনা হলে সেটা সবচেয়ে বেটার। আর এই বিষয়টা নিয়ে আমি এত আলোচনা করার পক্ষেই না। এখন হলো এটা আলোচনার কোনো বিষয় বলে মনে করি না। এখন আপনার সামনে কিভাবে যাবে সেদিকে যাওয়া উচিত এবং এটা নিয়ে আর সময় ক্ষেপণ করা উচিত না। মানে আপনি বলতে চাচ্ছেন যে সংস্কার, নির্বাচন, সেটি নিয়ে এখন আমাদের সেটা নিয়ে ভাবা উচিত সরকার। আমি তো বলছি সরকারের এখন একটাই এজেন্ডা হওয়া উচিত, সেটা হলো যে নির্বাচনটাকে কিভাবে ভালো নির্বাচন করা যায়। আর আমি বলছি যে আবার রিপিট করি যে পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, সেটার জন্য কি কি সংস্কার দরকার। কিন্তু আপনি চালিত হবে না, কিন্তু আরো অনেক ইস্যু চলে আসে, যেমন বিচারের প্রক্রিয়াটা নিয়েও কেউ এনসিপি বা এরকম আরো অনেক দল বিচারের প্রক্রিয়াটাকে নিয়ে আসছে নির্বাচনের আগে। আগে কিছু ইস্যু চলে আসে, এটাকে আপনি কিভাবে দেখছেন? শোনেন, এগুলোকে ইস্যু বানানোই ঠিক না। এটা তো তাহলে ডে টু ডে ওয়ার্ক। তাদের তো প্রধান কাজই ছিল যে এক সপ্তাহের মধ্যে তাদের মামলাগুলো চার্জ ফ্রেম করে তারপরে মামলায় চলে যাওয়া, তাই না? আমরা তো দেখছি যে আমাদের বিরুদ্ধে তো ফ্যাসিস্টরা অনেক মামলা করছে, এবং কিভাবে আজকে খালেদা জিয়ার মামলা কিভাবে তড়িৎ গতিতে হয়েছে সেটাগুলো আমরা দেখছি। কাজেই এই সরকার তো বললামই যে জায়গায় 100 মাইল স্পিডে চলা উচিত ছিল, সে জায়গায় 25 মাইল স্পিডে চলতেছে। তো সেই জায়গাতে এর জন্যই সব জটলা বাড়তেছে।
তাই কাজেই এখন ওই জটলা আরও বাড়ার আগে এখন তাদের মূল ইস্যুতে যাওয়া উচিত। ধন্যবাদ আব্দুল সালাম। দেলোয়ার হোসেন, আমরা দেখছি যে একসময় কিন্তু ওই যে বিএনপি এবং জামাতকে হাইফেনে বা ব্র্যাকেট বন্দি করে লেখা হতো, কিন্তু এখন আর বিষয়টি সেরকম নেই। ফ্রন্টে আমরা দেখি যে বিএনপি জামাত অনেক ক্ষেত্রেই বিভিন্ন ইস্যুতে তারা মুখোমুখি অবস্থানে আছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফলে ভোটের রাজনীতিতে জামাতের অবস্থান কি হবে? এখন তো আর একসময় বলা হতো বড় দুই দলের পাশাপাশি তৃতীয় সর্বোচ্চ সমর্থন আছে জামাত ইসলামের, এখন তো আওয়ামী লীগ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ভোটের রাজনীতিতে আপনাদের অবস্থান কী হবে? কেননা ভোট তো আছেই সামনে একটা। জি ধন্যবাদ। আসলে আমরা তো এখানে আব্দুল সালাম ভাই আছেন, আমি তো খুব তখন ছোটবেলায় বলা যায় দীর্ঘ সময় কিন্তু জোটবদ্ধভাবে আমরা ছিলাম, জোটবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে সেই 96 টু 2001 আন্দোলন। এখন ফেসিবাদ তো বিদায় নিয়েছে, এখন কি হবে আপনাদের? না, এখন তো যেহেতু রাজনৈতিক সংগঠনগুলো তাদের নিজ নিজ দলকে গোছানোর তালে ব্যস্ত আছে, নির্বাচনের জন্য দলকে রেডি করছেন, ফিল্ডকে রেডি করছেন। বিভিন্ন ইস্যুতে আমরা মতভেদ দেখতে পাচ্ছি বিএনপির সাথে, যেমন ইলেকশনের অনুষ্ঠান নিয়ে, তারপর বিচার প্রক্রিয়া নিয়ে। আমার মনে হয় যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের মতের ভিন্নতা থাকতেই পারে, ভিন্নতা থাকলেই কেবলমাত্র একটা ঐক্যমতে পৌঁছানো যায়। তার মানে এই না যে একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক বিদ্বেষের চাইতে মতন মানে ভিন্ন মতের মধ্য দিয়ে হয়তো একটা সুন্দর সলিউশনে যাওয়া যাবে। আমার মনে হয় দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে সবসময় ফেসিবাদ বিরোধী সব দলগুলো এক প্ল্যাটফর্মে কাজ করবে, আমাদের অবিশ্বাস। এক্ষেত্রে কোনো ইয়ে থাকবে না। হ্যাঁ, নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল তো তার জায়গা থেকেই নির্বাচনের প্রস্তুতি নেবে, হয়তো আলাদা আলাদা করেই নির্বাচন একটা সময় হয়তো হবে, নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া একটা। দেখেন, সন্ত্রাস বিরোধী যে আইন 2009 সেটার ছবল জামাত ইসলামী মানে সেটার দংশন করেছে জামাত ইসলামী, আপনারা জানেন। একই আইনে আওয়ামী লীগও নিষিদ্ধ হলো। আপনার মনে হয় না যেভাবে আওয়ামী লীগ ফেরত আসছে কোনোদিন আওয়ামী লীগও সেভাবে ফেরত আসতে পারে? না, আমি তো শুরুতেই বলেছি প্রেক্ষাপট যতই ভিন্ন হোক, একই আইন দ্বারা দুটি, আপনি জনগণের কথা বলছেন বটে, কিন্তু আইন কিন্তু একইটা দিয়েই তাদের দুজনকে নিষিদ্ধ করা হয়েছে। না, এই জন্য এখন তো যেটা হয়েছে, আমাদের আশরাফ কায়সার ভাই বলেছেন এটাই তো, যে এখন প্রাথমিকভাবে জাস্ট তাদের কার্যক্রমটাকে নিষিদ্ধ করা হলো, এখন কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে। বিচারের জন্য কিন্তু আইন সংশোধন করা হয়েছে। আমাদের বিচারের মধ্য দিয়ে তাদের দল হিসেবে যদি তাদের বিচার করা যায় এবং পানিশমেন্ট দেওয়া যায়, এবং তাদের ব্যক্তিরা তো পানিশমেন্টের শিকার হচ্ছেন, বিচারের প্রক্রিয়া তার মধ্যে আছেন, এর মধ্য দিয়ে আসলে চূড়ান্তভাবে আসলে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হবে। এবং আওয়ামী লীগকে যে চায় না এই দেশের মানুষ, বিশেষ করে এখন যে দাবিটা উঠছে, মানে একটা আপামর জনতাই কিন্তু আওয়ামী লীগের বিচার চায়, তাদের নিষিদ্ধ হোক এটা চায়। এবং শহীদ ফ্যামিলিগুলো, বিশেষ করে যারা গণ হত্যার শিকার হয়েছে, যে ফ্যামিলিগুলো যারা গুমের শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, এই ফ্যামিলিগুলো কিন্তু মন প্রাণ দিয়ে চায় যে আওয়ামী লীগের নিষিদ্ধ হোক, যেটা জামাত ইসলামের ক্ষেত্রে যেটা ছিল না। জামাত ইসলামের ক্ষেত্রে কী ছিল? সরকার চাচ্ছিল, একটা রাজনৈতিক সংগঠন চাচ্ছিল, বাট দেশের আপামর জনতা কিন্তু চায় নাই। যার কারণে আমরা কিন্তু তাদের নিষিদ্ধ করার ফলেও কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো আমরা চালিয়ে যেতে পেরেছি স্বাভাবিকভাবেই। শুধুমাত্র আমাদের অফিসে বসতে দেয়নি, আমাদের হয়তো রাজপথে আমাদের মিটিং করার জন্য তারা অনুমতি দেয়নি, বাট আমরা সব কিছু করেছি, আমাদের তো কোনো কিছু বন্ধ ছিল না। সাইবার স্পেস একটা বড় আপনাদের ব্যবহার আপনারা করেছেন। এখন সর্বশেষ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে কিন্তু ভেরিফাইড পেজে তারা জানিয়েছেন যে এই নির্দেশ অমান্য করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। হ্যাঁ, এটা যদি চালায় অবশ্যই আইনগতভাবে তাদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা হবে। এখন আওয়ামী লীগের পক্ষে আইনগতভাবে তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, সেটা আপনিও জানেন। না, সাইবার স্পেসের এই শব্দটা আসার কারণে এখন আওয়ামী লীগের পক্ষে যিনি লিখবেন, আওয়ামী লীগের পক্ষে যিনি ট্রান্সবাউন্ডারি, আপনি সবাই দেশ থেকেই করবে ব্যাপারটা তা না, সেটা তো বোঝেন। অবশ্যই দেশের বাইরে থেকে কেউ যদি এটা করেন তাহলে ওই সোশ্যাল মিডিয়াটা নিয়ন্ত্রণ করতে পারবে গভর্নমেন্টে। তো সেই কারণ যখন এই ফেসিবাদ বিরোধী আন্দোলন যখন শুরু হলো জুলাই থেকে মানে 5ই আগস্ট, ওই সময় তো তারা এগুলো নিয়ন্ত্রণ করেছে, বহু আইডি তারা বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ, বহু প্রসেসে কিন্তু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এটা গভর্নমেন্ট চাইলে সম্ভব। ধন্যবাদ আশরাফ কায়সার। যদি কখনো বা ইমাজিন করেন যে আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে কি হবে পরিস্থিতি? আপনার কি মনে হয়? প্রথমত আমি মনে করি যে এই পরিস্থিতিতে গত জুলাই আগস্ট ঘটেছে, আওয়ামী লীগ দল হিসাবে ফিরে আসা খুব মানে দুশ্চিন্তা এবং ইমাজিন করাও কঠিন। আচ্ছা, কেন বলি,
এমনকি আগামী নির্বাচন যখনই হোক, আপনি একবার ইমাজিন করেন যেই লোকগুলো আপনার সন্তানকে হত্যা করেছে তাদের ছবি আপনি দেখতে পাচ্ছেন পোস্টারে এবং তাদের প্রতীক আপনি দেখতে পাচ্ছেন ব্যালট পেপারে। আমার ধারণা বাংলাদেশ এটি মেনে নেবে না, অন্তত কয়েক বছর এটি লাগবে সময়। আর আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেছিল ক্ষমতায় থেকে অপরাজনীতি করে। আওয়ামী লীগ বলে যে সংগঠনটাকে আমরা ভাবছি, আমাদের মাথায় তারা যতটা স্ট্রং, বাস্তবে তারা ততটা স্ট্রং না। কেননা গত 16 বছরের আপনি জানেন অপশাসন করতে করতে দল শেষ হয়ে যায়, দলের নেতৃত্ব শেষ হয়ে যায়। আপনি আওয়ামী লীগ নেতৃত্বের চেহারাগুলো দেখেন, জুলাই আগস্টে কারা ছাত্রদের ব্যাপারে কমেন্ট করছিল, আপনি বুঝতেই পারবেন এরা কেউ রাজনীতির লোক না, এরা উড়ে এসে জুড়ে বসা বিভিন্ন টাইপের লোক। আচ্ছা, তৃতীয় হচ্ছে তার আদর্শ এবং রাজনীতিটা কি। এই যে বাংলাদেশে আমাদের মহান মুক্তিযুদ্ধকে ব্যবসার ক্ষেত্র করেছিল আওয়ামী লীগ, ধর্মনিরপেক্ষতার মতো একটি অত্যন্ত গ্রহণযোগ্য জায়গা, যে যার যার ধর্ম তার তার উৎসব সবার, এই জায়গাটিকে সে ব্যবসার ক্ষেত্র বানিয়েছিল। এবং এই যে জামাতে ইসলামীকে দেখুন, যুদ্ধাপরাধের অভিযোগে আপনি বিচার করতেই পারেন, আমি কিন্তু মনে করি এই ব্যাপারে জামাত ইসলামীকেও একটা সঠিক জবাব দিতে হবে, এমনকি ক্ষমা চাইতে হলে ক্ষমা চাইতে হবে। কিন্তু সেটির ভেতর দিয়ে যদি আপনি তার ইসলামী ব্যাংক দখল করেন, আপনি সব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দখল করেন, তখন মানুষ বুঝে যায় আপনার মতলবটি কী। আপনি কি জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে তাকিয়েছেন নাকি ব্যবসায়িক কর্মকাণ্ডে, অথবা যেই বিতর্কিত বিচার ব্যবস্থার ভেতর দিয়ে আপনি হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন সেগুলো নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমি মনে করি যে দেখুন, আমাদের একটা দুর্ভাগ্যজনক সময় পার হচ্ছে। একটি হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী একটি ঐক্য অটুট থাকা উচিত। দেখুন, রাজনৈতিক দলগুলো নিজস্ব আদর্শ থাকবে, অতীত থাকবে, ম্যানিফেস্টো থাকবে, এমনকি সংস্কারের বিষয়ে তার ভিন্নমত থাকবে, এটি খুব স্বাভাবিক। 16 বছর আমরা এর মানে ছিটে ফোটাও পাইনি, তো আমাদের কাছে মনে হচ্ছে যে এটি বোধহয় একটা কোন্দল। এটি কিন্তু কোন্দল না, বরঞ্চ আমি ভোটের বাক্সে, সৌন্দর্য, এটা গণতন্ত্রের সৌন্দর্য। আমি তো ভোটের দিন ভোটের বাক্সে গিয়ে 3টি বড় দলের 4টি বড় দলের ভিন্ন ভিন্ন প্রচারণা দেখতে চাই। আমি দেখতে চাই তারা কতটা মেধাবী, আগামী বাংলাদেশ মানে রূপরেখা আঁকতে তারা আমাকে ইমপ্রেস করতে পারে কিনা। এরকম জায়গায় আমার মনে হয়, শোনেন, আওয়ামী লীগকে কম চিন্তা করতে হবে। আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ আমাদের বেশি সময় ধারণ করে ফেলেছে। এই যে গতকালকে যে ঘটনাটি ঘটলো বা আগামীকালকে যে প্রজ্ঞাপনটি আসবে, এরপরে আপনি গভর্নমেন্টকে এটি নিয়ে ডিল করতে দেন। এটি প্রতিদিনের বিতর্কের বিষয় না। আওয়ামী লীগ আমাদের টাইম স্পেসে একটা বড় অংশ জুড়ে অবস্থান করছে, এমনিতেই 16 বছর লস হয়েছে। সালাম ভাই যেটি বলছিলেন আপনি সেরকমই, আমি সেরকম মনে করি। দেখুন, আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশের রাজনীতির মাঠ নতুনভাবে বিন্যস্ত হয়েছে, এবং আরও একটা জিনিস মেনে নিতে হবে, গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে হয়েছে। অন্য অনেক আমল, অন্য অনেক পরিবর্তনকে আপনি কোনোভাবেই রেলেভেন্ট করতে পারবেন না। আরেকটা জিনিস আপনি যেটি বলছিলেন অ্যাবসলিউটলি রাইট, সাইবার স্পেসের যে অপব্যবহার সেটি কন্ট্রোল করা কঠিনতম কাজ। এবং আপনি দেখেছেন গত 9 মাসে আমরা প্রতিদিন আওয়ামী লীগকে দেখছি, তার সমর্থকদের দেখছি, তার কালচারাল ফ্রন্টকে দেখছি এবং তাদের মিলিশিয়া। এবং আমি কিন্তু 71-এর সাথে 24-এর অনেক মিল পাই। আওয়ামী লীগের মিলিশিয়ারা, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আপনি যেই নামেই ডাকুন, তারা কিন্তু বাজারে ছিল এবং তারা এখনও আছে। কালচারাল লীগ, এই যে 78 থেকে 80টি আওয়ামী লীগের ব্যানার ছিল, আমাদের উচিত হবে, দেখুন, আমাদের নীরবে কাজ করার অভ্যাস করতে হবে। সব কিছু যমুনার সামনে, সব কিছু শাহবাগ মোড়ে, তাহলে আপনি এক্স্যাক্টলি ফ্যাসিস্টের জুতোয় পা দিয়ে বাংলাদেশকে দেখছেন। আমি সরকারকে দেখতে চাই 3টি জিনিস তারা সাইমালটেনিয়াসলি, সমান্তরালভাবে এগোতে পারেন। আমাদেরকে একটি দারুণ বিচার উপহার দিবেন, আমাদেরকে একটি অত্যন্ত গ্রহণযোগ্য সংস্কার উপহার দিবেন, এবং বাংলাদেশের সবচাইতে সুন্দর নির্বাচনটি উপহার দিবেন, তারা বিদায় নেবেন। আমরা রাজনৈতিক প্রক্রিয়ার শুরু হতে দেখতে চাই 17 বছর পরে। এবং এখানে যদি আপনার কোনো দল অনেক দারুণ জনপ্রিয়তা পায়, লেট ইট বি, পরের ইলেকশনে ভিন্ন হোক, তারপরের ইলেকশনে ভিন্ন হোক। এখন দলগুলোকেও কিন্তু তার কথাবার্তা দিয়ে আমরা চিনতে পারছি যে তারা কি বলেছেন। আজকে আমি একটি আলোচনায় বলেছিলাম যে এই যে সংস্কার নিয়ে এত কথা, অগাস্টের 3 তারিখে যদি এই আলোচনাটি হতো আমাদের কত মিনিট লাগতো এক হতে? আমি বলেছি আমার ধারণা 30 মিনিট লাগতো এক হতে। আজকে 4 ঘন্টাতেও কোনো কুল কিনারা আমরা পাইনি। এমনকি অগাস্টের 8-এ সরকার শপথ নেওয়ার আগ মুহূর্তেও যদি আপনি এই আলোচনা করতেন, তার মানে সময়, পরিস্থিতি, আমাদের ভেতরের চিন্তা বদলে দিয়েছে। মানুষ কিন্তু অবজার্ভ করছে। আপনি যে আশঙ্কার কথা বললেন, এটা কিন্তু অমূলক না। ডিপেন্ড করছে বাজারে যে খেলোয়াড়রা আছে, রাজনীতি আছে, দলগুলো আছে, তারা কতটা দায়িত্বশীল, নাকি তারা স্বার্থপর, নাকি তারা মনে করছে যে হাসিনার ফেলে যাওয়া রাজত্বকে আমরা নতুন উইন্ডো ড্রেসিং করে বাজারে চলে আসি। ধন্যবাদ।
গত পর্বে আলোচনায় সালাম ভাই সামনের দিকে তাকাতে বলছিলেন যে আসলে আমাদের সামনে যে নির্বাচন সংস্কার যেই বিষয়গুলো গণঅভ্যুত্থানের কারণে মানুষের মনে যে জনপ্রত্যাশা তৈরি হয়েছে এখন সেদিকে মনোযোগ দেওয়া উচিত। সেই বিষয়গুলো তো কিছু কিছু জায়গায় ধোঁয়াশা তৈরি করছে যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংস্কার বা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলো দেখছি, সেখানে যেই প্রক্রিয়ায় ঐক্যমত আনার চেষ্টা করা হচ্ছে, আপনি আশাবাদী যে আমাদের এই বিবাদমান পরিস্থিতির মধ্য থেকে আমরা যেই জনপ্রত্যাশা তৈরি হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের মাধ্যমে সেটা করতে পারবো? এবং একটা নির্বাচন, যেহেতু নির্বাচন নিয়েও বড় এই মুহূর্তে বড় দুই রাজনৈতিক দলের সময় নিয়েও একটা মতভেদ আছে। মানে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি আশাবাদী, আবার পাশাপাশি অভিজ্ঞতার আলোকে যেটা আমি বলতে চাই যে দেখেন 71 সালে মুক্তিযুদ্ধ করেছে, যে স্লোগান দিছি সে একই স্লোগান দিয়ে কিন্তু আবার 90-এর গণঅভ্যুত্থান করতে হয়েছে, আবার একই স্লোগান দিয়ে কিন্তু এবার 24-এর অবস্থান হয়েছে। এই জন্যই যে আশরাফ ভাই যে কথাটা ছোট কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যারা অর্থাৎ যুদ্ধ করলাম, যুদ্ধ শেষ করে আরও বললো যে অস্ত্র জমা দেওয়া দাও, তোমার দায়িত্ব শেষ। কিন্তু আমি দেখলাম যে না, যে কারণে যুদ্ধ করছি সেটা তো হয়নি। শুধু কি হয়েছে, মুসলিম লীগের সাইনবোর্ড পাল্টায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগছে, তাই না? বাকি যে পরিবর্তন সেটা তো হয় নাই। তখন তো হতাশ হয়েছি, হতাশ হওয়ার পরে আবার মাঠে নামতে হয়েছে। যে সেই মুহূর্তে মনে করেন 90-এর স্পিড থাকতেই সেটাকে আমরা করতে পারি না। তো এখনও যেটা বলবো যে ওই যে আশরাফ ভাই যে কথাটা বলছেন, অর্থাৎ যেটা আগস্টে লাগতো আধা ঘন্টা সেটা এখন লাগে 4 ঘন্টা, এবং এটা যদি আরও যায় এরপরে কয়েকদিন লাগবে, তারপরেও সমাধান হবে না। এর জন্য বলছি স্পিডটা সবসময় একই রকম থাকে না। আপনার মনে করেন যে এই 24-এর স্পিডটা, এই জন্য এখনও বলবো যে এখনও যতটুকু ঐক্যের যে এইটা আছে এটাকে নষ্ট না করে এই স্পিডটাকে ধরে রেখেই আমাদেরকে গণতন্ত্রে উত্তরণ ঘটাইতে হবে। এখন পর্যন্ত গণতন্ত্রে উত্তরণ ঘটে নাই, যত কথাই বলি না কেন। এখন পর্যন্ত কিন্তু একটা আমি নির্বাচিত সরকারের কাছে বা জনগণের ম্যান্ডেটটা আমি এখন পর্যন্ত নিতে পারি না, বা জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য একটা নির্বাচন আমি করতে পারি নাই। সেটা যখন করতে পারবো তখন অন্তত বলতে পারবো যে অনেকটা সেই পথে আমরা আগাইছি। তো সেটার জন্য এখনও দরকার যেটা, যে পরবর্তী নির্বাচন না, শুধু গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগ পর্যন্ত অন্তত ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমরা যারা লড়াই করেছি, এটা কিন্তু আমরা এখন 3 জনে একমত হচ্ছি। এই 2 জনও বলছে, আমিও বলতে চাই যে এই লড়াইটার মধ্যে দিয়ে কিন্তু সেখানে একটা ঐক্য আমাকে থাকতেই হবে। এই ঐক্যটাই কিন্তু দেখেন 75-এর পরে যে ঐক্যটার সৃষ্টি হয়েছিল, পরে কিন্তু সেই ঐক্যটা বিনষ্ট হয়েছিল বলেই আবার এই আধিপত্যবাদী শক্তির আওয়ামী লীগ কিন্তু পুনর্জন্ম হয়েছে, নাহলে কিন্তু হইতে পারতো না। তো আজকেও ঠিক তেমনি, যদি আমার মূল লড়াইটা আমি সেখানে জারি না রাখি এবং গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি, তাহলে কিন্তু আবার ঘুরে ফিরে সেটাই আসবে। তো সেটার জন্য মানে ব্যক্তি চিন্তা বলি, দলীয় চিন্তা বলি, সব রাষ্ট্রের চিন্তাটা, জনগণের চিন্তাটা এখানে মুখ্য হইতে হবে, ব্যক্তি চিন্তাটা বাদ দেব। সেই কারণেই যতটুকু রাষ্ট্রীয় যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য জাতীয় ঐক্যমত্য আমাকে সৃষ্টি হতেই হবে। আমার পানির সমস্যা নিয়ে আমার জাতীয় ঐক্যমত্য দরকার, আমার বর্ডার কিলিং নিয়ে আমার ঐক্যমত্য দরকার, আমার রেমিটেন্স নিয়ে আমার ঐক্যমত্য, অর্থাৎ যে সমস্ত জাতীয় ইস্যু আছে সেগুলোতে আমার ঐক্যমত্য থাকতেই হবে। সেক্ষেত্রে একটু সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আগের চেয়ে অনেক সুস্থ হয়ে বেগম জিয়া দেশে এসছেন, এই বিষয়ে উনি যেহেতু এখন মানে আইনি বাধ্যবাধকতা নাই কোনো রাজনীতিতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত, আমরা তার কাছ থেকে কোনো আহ্বান বা তার কাছ থেকে কিছু এই জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে তার কাছ থেকে কোনো কিছু আশা করবো কিনা, বা আমরা তো মনে করি যে, কারণ এখনো তাকে আমরা নিশ্চুপ দেখেছি দেশে আসার পর। নিশ্চুপের সেটা একটা হলো যে তার উপর দিয়ে কি ঝড় গেছে সেটা তো আমরা জানি। এখন তো আমরা আল্লাহর কাছে আমরা খুব ক্রুশিয়াল মোমেন্টে আছি, এটা তো সত্য। না, জাতি তো ক্রুশিয়াল মোমেন্টে আছেই, এখনো তো সেটা থেকে আমরা বের হতে পারিনি। এবং সেখানে তো চাওয়াটা বেশি না, সেখানে তো অবশ্যই সেটা তো শুধু আমাদের নেত্রী হিসাবে না, আমরা তো আমি তো মনে করি রাজনৈতিক কর্মী হিসাবে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের একটা ঐক্যের প্রতীক হতে পারে, এবং সেটার জন্য সকল রাজনৈতিক দল, মত, পথ অন্তত
তার কাছে যদি সেইভাবে সেটা উপস্থাপিত হয় এবং ন্যাচারালি সে সেই এবং অতীতেও উনি রাখছেন, উনি কিন্তু অলওয়েজ ঐক্যের পক্ষেই ছিল, তাই না, এবং দেশের জাতীয়তাবাদী রাজনীতির পক্ষেই ছিল এবং সেটা আছে এখনো, এবং সেই রোলটা কিন্তু তিনি প্লে করে যাচ্ছে, কখনো সারেন্ডার করে নাই সেখানে, তাই না, সেখানে আপোষ করেন নাই। কাজে এখনো বেগম খালেদা জিয়া যেহেতু আছে, বেগম খালেদা জিয়ার কাছ থেকে দেশ ও জাতি সেটা আশা করতেই পারে। ধন্যবাদ। আমি আশরাফ স্যার আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে বড় দল হিসেবে আমাদের দু দলেরই দুজন প্রতিনিধি আছেন, এছাড়াও তো আরও রাজনৈতিক দল আছে। আপনি বিএনপি বা জামাতের কাছ থেকে কি প্রত্যাশা করেন যেখানে আওয়ামী লীগ ইনভ্যালিড এরকম একটা পরিস্থিতিতে আমাদের রাজনৈতিক সংস্কৃতি তৈরিতে? কেননা এরকম রাজনৈতিক সংস্কৃতি হতে পারে যে নির্বাহী ক্ষমতার ব্যবহার করে প্রতিপক্ষকে এলিমিনেট করার ব্যাপার তো ভবিষ্যতেও ঘটতে পারে। তো এই রকম পার্সপেক্টিভে আপনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আগামী দিনে কি প্রত্যাশা করেন? দেখুন, বড় দুটি দল, এমনকি যারা নতুন তরুণদের দল, তিনটি দলের কাছে আমি দায়িত্বশীলতা আশা করি। কেননা এবং আরেকটি বিষয় যে মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে প্রতিপক্ষকে এলিমিনেট করা। হ্যাঁ, কিন্তু দায়িত্বশীলতা হচ্ছে, ধরেন আপনার কথায় তো লক্ষ লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছিল, আমরা গুটি কয় তরুণ গণ অভ্যুত্থান করে ফেলেছে ব্যাপারটা তা না। তারা হয়তো নেতৃত্ব দিয়েছে, ডাকটা দিয়েছে, মানুষ কোথাও যাওয়ার অপেক্ষায় ছিল। আমরা একবারও যেন ভুলে না যাই 16 বছরের দুঃশাসন কিন্তু মানুষকে রাস্তায় নামিয়েছিল। কাজেই 16 বছর এবং 36 দিন মিলেই আপনি বাংলাদেশকে দেখতে হবে। সেই ক্ষেত্রে যারা এই অভ্যুত্থানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল তাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। তা না হলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনি দেশটিকে এরকম একটি বিপজ্জনক জায়গায় রেখে আপনারা রাজনীতির খেলা খেলেছেন, আপনারা রেটোরিক্স বলেছেন। দেখুন, বাংলাদেশ এখন রেটোরিক্স দরকার নেই। আপনার দরকার অর্থনীতি নিয়ে কথা বলা, আপনার দরকার বেকারত্ব সমস্যা নিয়ে কথা বলা, আপনার দরকার যে আমরা কি করে সুশাসন নিশ্চিত করব, যেখানে মুখ চিনে চিনে বিচারালয় রায় দিবে না। এই কথাগুলো কিন্তু রাজনৈতিক দল এখনও বলছে না। তারা দেখুন, সংস্কারের যে আলোচনাটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে, আমি তার বড় সমালোচক। কারণ আপনি একটা স্প্রেডশিটে একটা দেশের সংস্কার করতে পারেন না, এটা অনেক গুরুতর ব্যাপার। এবং এটি কে 173টার মধ্যে 246টার মধ্যে 173টাতে একমত হলো, এগুলো যখন আমি নিউজে দেখি আমার তখন আরও হতাশ লাগে এবং আমি আশাহত হই। আমার মনে হয় যে 5টি বা 10টি গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের ব্যাপারে বিএনপি পরিষ্কার বলবে এটি তাদের স্ট্যান্ড, জামাত ইসলামী বলবে, এটি এনসিপি বলবে কোনটা নন নেগোশিয়েবল এবং কোনটি তারা করবেই। কাজেই আমি তাদেরকে ভোট দিতে চাই এই ফার্ম কমিটমেন্টের উপরে। স্প্রেডশিটে আমাদেরকে সংখ্যাতত্ত্বের ফাঁদে ফেলে দিয়েছে, কোনটা 134 নাম্বার, কোনটা 173 নাম্বার, এইভাবে একটি দেশ সংস্কার হয় না। দেখুন, এটা কিন্তু অনেক সময় টিচাররা ক্লাসরুমের মতো করে পৃথিবীকে দেখেন, সমাজকে দেখেন, তারা কিন্তু ভালো প্র্যাকটিশনার না। প্র্যাকটিশনার কিন্তু যিনি মাঠে প্র্যাকটিস করেছেন, ডে ইন অ্যান্ড ডে আউট রাজনীতিটি করেছেন, হামলা মামলা খেয়েছেন, রিমান্ডে ছিলেন, সে কিন্তু ভালো প্র্যাকটিশনার। তবে তার ট্রু ফেসটা আমরা দেখতে চাই, লোক দেখানো, মন ভোলানো চেহারাটা না। তিনি যেটা করতে চান সেটি আমরা দেখতে চাই। এবং আমি বলবো দলগুলোর একটা বড় হচ্ছে তিনি তার অনেস্টি নিয়ে মানুষকে মোকাবেলা করতে হবে। দেখুন, বাংলাদেশের একটা প্রভাবশালী রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, রাজনৈতিক দল পালিয়ে গেছে। ইতিহাসে আপনি এরকম ঘটনা কয়বার প্রত্যক্ষ করেন? একটি দল সপরিবারে পালিয়ে গেছে, মানে ইভেন গভর্নর পালিয়ে গেছে, প্রধান বিচারপতি পালিয়ে গেছে। এটি কিন্তু শুধু একটি দলের বিদায় না, এটি একটি রেজিমের বিদায়, এটি ফ্যাসিবাদের বিদায়। এখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বা ফ্যাসিবাদ বিরোধী কর্মকাণ্ডে আপনাকে অতি সততার সাথে আগাতে হবে। আপনি কালচারাল ফ্রন্টের লোকগুলোকে নিয়ে কি করবেন, যারা 16-17 বছর কিংবা তার আগে, কেউ কেউ তো 54 বছর ধরে একটা দলের সংস্কৃতিকে জাতির সংস্কৃতি বলে চালানোর চেষ্টা করেছে। এবং আমরা কখনো আমাদের ভিন্ন মতের মানুষকে শ্রদ্ধা করিনি, আমরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মর্যাদা দেইনি। এবং আমরা দেখুন, কোনো সংস্কৃতি যদি আপনার পছন্দ না হয় সেটিকে আমরা ট্যাগিং করেছি, এটি কিন্তু অন্যায় হয়েছে। কাজে এই রাজনীতি মানুষ পরিবর্তন চায়। আপনি যে আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন, জুলাই আগস্ট তো রাজনীতি সংস্কার চাচ্ছে। আমরা কি করেছি জানেন? আমাদের গায়ে যেটি লাগছে সেটিকে পাশ কাটিয়ে আরেকজনের দিকে আঙ্গুল দেখাচ্ছে যে উনি কেন পারছে না। আরে ভাই, আমিও তো পারছি না। আমার রাজনীতি বড় দলগুলোকে নিজেদেরকে আয়নায় চেহারা দেখতে হবে যে আমি আমার রাজনীতির সংস্কার কি করেছি, দল পরিচালনার ক্ষেত্রে আমি কি ভিন্নতা এনেছি। আপনি যে বলছিলেন ভবিষ্যতের বাংলাদেশ রূপকল্প, সেক্ষেত্রে দলগুলোর ভবিষ্যতের বাংলাদেশের চেহারাটি কেমন?
আপনাকে অন্তত 30, 35, 40 বছরের জন্য একটা রূপকল্প আঁকতে হবে, আপনাকে ভরসা করার জন্য। গত শাসনটি আরও খারাপ যেটি করে গেছে, ভিশন 2041 ইত্যাদি ইত্যাদি করে ডিজিটাল স্মার্ট, এগুলো ছিল তাদের টাকা খাওয়া এবং অপশাসনের একটা কৌশল। আপনাকে আমি পরিষ্কার দেখতে চাই আপনি সেই ধারার বাইরের মানুষ। এটি কিন্তু অনেক কঠিন পরীক্ষা। এটি শুধুমাত্র সংস্কার কমিশনে গেলাম, ঘটা করে 3 দিন মিটিং করলাম, এতে কিন্তু সমাধান হবে না। ধন্যবাদ। দেলোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই যে অনেকে যারা মনে করেন যে আমাদের একটা দক্ষিণ পন্থার দিকে ঝোঁক, বা এই যে যেটা বললো ফ্যাসিবাদ তো শুধু আওয়ামী লীগ একা করে না, যে ফ্যাসিবাদী কার্যক্রম করে সেই ফ্যাসিবাদ, তো ফ্যাসিবাদ আবার যেন ফিরে না আসে বা দক্ষিণপন্থা বা চরমপন্থা যেন উত্থান না ঘটে, সেখান থেকে জামায়াত ইসলামের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা বা সুস্পষ্ট মতামত জানতে চায় মানুষ। এই যে বিশেষ করে নারীর অধিকার, ধর্মনিরপেক্ষতা, এই ইস্যুগুলোতে আপনারা মানে কেন সবসময় কিছুটা গিমিক রেখে কথা বলেন, বা এই বিষয়গুলোতে স্পষ্ট বক্তব্য পাওয়া যায় না কেন? না, আমরা তো সবসময় স্পষ্ট কথাই বলেছি, আমাদের এখানে অস্পষ্টতা বলতে কিছু নেই। আমরা একবারই খুব স্পষ্ট কথাই বলেছি যে আমরা যে দীর্ঘ সময় নিয়ে বাংলাদেশে আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছি, একটা সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখেছি, বৈষম্যহীন একটি বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছি। সবসময় একটা ডেভেলপমেন্ট বাংলাদেশের জন্য যা যা করণীয় আমরা সেটার জন্যই আমরা কাজ বাংলাদেশে করেছি। আসলে এখন সামনে যে নির্বাচন যেটা হবে, আসলে দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষ নির্বাচন দেখে নাই, ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন খুব উন্মুখ হয়ে আছে ভোটের জন্য, একটা সুন্দর নির্বাচন আছে যেখানে তাদের সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের একটা দলকে তারা নির্বাচিত করে সরকার ক্ষমতায় বসাবে। তো এটার জন্য আসলে যেটা প্রয়োজন এই সময়টাতে, সেটি হলো যে আসলে একটা সুন্দর নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা। আসলে দীর্ঘ 16 বছর ধরে নির্বাচনের জন্য সকল পথগুলো বন্ধ করে ফেলেছিল রাষ্ট্র, একেবারে বলে রাষ্ট্রের সকল যন্ত্রগুলোকে এমনভাবে ধ্বংস করেছিল যে এই অবস্থায় আসলে সুন্দর নির্বাচন দেওয়া, গ্রহণযোগ্য নির্বাচন হওয়াটা কিন্তু অসম্ভব ব্যাপার। এই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে একটা মৌলিক সংস্কার আনার মধ্য দিয়ে, যে সংস্কার আনলে পরে একটা সুন্দর, ক্রেডিবল এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের স্বাধীনভাবে মতামতটা দিয়ে তাদের মনোভূত একটা রাজনীতি সংগঠনের ক্ষমতা নিয়ে যেত, এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে চায়। এর পাশে আরও কিছু বিষয় এখানে আমরা আমাদের শেষ করতে হবে। আপনি যদি শেষ করেন যে আসলে মানে বলতে চাচ্ছেন যে সংস্কার দিয়ে যে নির্বাচন আসবে সেই সংস্কার মানুষের উদ্বেগ কাটাতে পারবে। আমি বলছি যে একটা সংস্কার যদি হয়ে যায়, যে সংস্কারটা হলো আগামী দিনে একটা সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন, এবং নির্বাচনের পরবর্তী সময় যে সরকার ক্ষমতায় আসবে তিনি যেন আবার ফ্যাসিবাদের রূপ না নিতে পারে। সেটার জন্যই মূলত ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের এই আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা শেষ করছি আজকে, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, শুভরাত্রি।